Namaskar, welcome to Didi Number 1 Season 8. Co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances. তুই পারবি না, তোর দ্বারা হবে না। মেয়ে মানুষ হয়ে অত স্বপ্ন দেখতে নেই। বড় হওয়ার পথে তাদের শুনতে হয়েছে এই রকম অনেক কিছু, কিন্তু যারা স্বপ্ন দেখেছে, পেরেছেন, প্রতিদিন লড়ে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, তারা সবাই আমাদের ভালোবাসার অনুপ্রেরণার দিদি নাম্বার 1। সেই রকমই 4 দিদিকে নিয়েই শুরু করব আমাদের আজকের পর্ব। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছে শ্রেয়া বিশ্বাস। নমস্কার দিদি, আমি শ্রেয়া বিশ্বাস, আছি কসবা থেকে। জীবন সংগ্রামে বহুবার হোঁচট খেয়ে খেয়ে পড়েছি, কিন্তু সেখানেই থেমে থাকিনি। জীবন যুদ্ধের চলার পথে চলতে গেলে আরও কতভাবে এগিয়ে যাওয়া যায়, সেই সংগ্রামের কথাই তোমাকে বলতে আজকে এখানে এসেছি। থ্যাংক ইউ শ্রেয়া, আমি গল্প করবো তোমার সাথে। শ্যামলী চক্রবর্তী। দিদি নমস্কার, আমি শ্যামনগর থেকে আসছি। আমার সুখ দুঃখ ভালো খারাপ ওঠা পড়া এই আমার 40টা বছর, তারই কিছু কথা তোমায় বলবো। ওকে, শুনবো। কল্পনা মালি। নমস্কার দি, আমি অশোকনগর থেকে এসেছি, অশোকনগর কল্যাণগড় থেকে। আমি রান্নার কাজ করে আমি স্বামী পরিবারের পাশে কিভাবে দাঁড়িয়েছি সেটার গল্পই করতে তোমার সাথে এসেছি। ওকে, শুনবো। সোনালী দাস। নমস্কার দিদি, আমি জগদ্দল থেকে এসেছি। এই মুহূর্তে আমি একটি সরকারি ব্যাংকে কর্মরত পদে আছি। সেই দীর্ঘ 4.5 বছরের আমার কর্মজীবনের যা অভিজ্ঞতা, সেটা আমি তোমার সঙ্গে শেয়ার করতে চাই। ওকে, সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেভে যায়। প্রথমে কথা বলবো শ্রেয়ার সাথে। কি করো তুমি শ্রেয়া? আমি হ্যান্ডমেড পারফিউম বানাই। স্পেশালিটি হলো এটাই যে সেগুলো খুবই লং স্টে হয়। মানে ধরুন আজকে জামায় লাগালেন, আফটার ওয়াশিং ও গন্ধ অ্যাজ ইট ইজ থেকে যাই। এটাই হলো শ্রেয়াস পারফিউমের স্পেশালিটি। আচ্ছা, তো নামও দিয়েছো শ্রেয়াস পারফিউম। একদম ভেরি গুড। এটা হঠাৎ করে একটা ইনোভেটিভ একটা আইডিয়া তোমার মাথায় এলো কি করে? এরকম একটা কাজ শুরু করলে কিভাবে? আসলে ছোট থেকে একটা কিছু ইচ্ছা ছিল, পড়াশোনা ছাড়াও এর বাইরে কিছু একটা নতুন কিছু করার। তো সেই জায়গায় দাঁড়িয়ে পারফিউম ফ্রেক মানুষ হিসাবে আমার নেশাটাই ছিল সবসময় সুগন্ধি নিয়ে কিছু ভাবা। তো বাইরের পারফিউম কিনে যেটা আমি নিজে ফিল করতাম গন্ধ স্টে করে না, সেটাকে নিয়েই কিছু করার ইচ্ছা হলো। তো ভালো লাগাটাকে, নেশাটাকেই পেশায় পরিণত করলাম। আচ্ছা, কিন্তু সেটা খুব ইজি ছিল না, কিভাবে গেলে ব্যাপারটা করে? বাবার ট্রান্সপোর্টের বিজনেস ছিল, তো হঠাৎ করে চুঙ্গির বন্ধ হয়ে যাওয়ায় রাতারাতি প্রায় ওই ট্রান্সপোর্টের বিজনেস পুরো বন্ধ হয়ে যায়। যার ফলে বাবার ধরুন প্রায় 6-7খানা পাঞ্জাব লরি, 3খানা অ্যাম্বাসেডার পুরো ট্রান্সপোর্টের কাজ হতো। সেটা রাতারাতি একদম চুঙ্গি বন্ধ হয়ে যাওয়াতে পুরো বিজনেসই লস। যার ফলে যত গাড়ি ছিল সেগুলো বিক্রি করতে হয়, জমি জমা যা ছিল সবই, মায়ের বিয়ের গয়না সবই মোটামুটি ওই সময় থেকেই শেষ হয়ে যায়। তো তখন পড়তাম সেন্ট জেভিয়ার স্কুলে। বাবা মার যেটা স্বপ্ন মেয়েদেরকে ভালো স্কুলে পড়াবে, রাতারাতি স্কুল ছাড়িয়ে একটা পাড়ার একটা স্কুলে ভর্তি করাতে হয়। তখন থেকেই বুঝতে পারলাম জীবনে নতুন সংগ্রাম শুরু হলো। তো এইভাবেই কষ্ট করেই চলতে থাকে, নিজে নিজেই পড়াশোনা করি, এইচএসটা কমপ্লিট করি। তখন থেকেই ভাবি যে হায়ার স্টাডি কিছু করব, গ্র্যাজুয়েশন বা এই ধরনের কিছু করব, কিন্তু ফিনান্সিয়াল কন্ডিশনের প্রবলেমের ফলেই শুরু করব কী করে বুঝতে পারছিলাম না। তখন সেই সময় রাতারাতি কিন্তু আমাকে একটা কল সেন্টারে চাকরির জন্য জয়েন করতে হয়। তো শিফটিং ছিল দুপুর 3টে থেকে রাত 12টা। একটা মায়ের পক্ষে মেয়েকে রাত 12টায় হঠাৎ করে একটা এইচএস পাস মেয়েটা স্কুলে পড়তো ছোট, তাকে ছেড়ে দেওয়াটা তার মায়ের জন্য খুবই কষ্টের ছিল, কিন্তু এতটাই বাধ্যতা ছিল, নাও করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে। সকালবেলা কম্পিউটার ক্লাস করতাম, করে 11টার মধ্যে কলেজ পৌঁছাতে হতো। কলেজ কমপ্লিট 2টো অনার্স ক্লাস করতাম, করার পর ওখান থেকে চলে যেতাম ডাইরেক্ট সল্টলেক। দুপুর 3টে থেকে রাত 12টা শিফটিং করতাম। অফিসের গাড়ি বাড়িতে ড্রপ করতো, ফিরতে ফিরতে প্রায় 2-2:30 হয়ে যেত রাতে। তো আমি যখন ফিরতাম বাড়ির সবাই ঘুমাচ্ছে, আমি যখন উঠতাম বাড়িতে কেউ নেই, এরকম একটা সিচুয়েশন কেটেছে। সুন্দর কাজ করছিলে, সেখান থেকে ব্যবসা করার কথা ভাবলে কেন? আমি সেকেন্ড ইয়ার অবধি চলছিলাম চাকরি করতে করতে পড়াশোনা, কিন্তু হঠাৎ করে যা হয় প্রেম ভালোবাসা, বিয়ে করতে ইচ্ছা করলো খুব, বিয়ে করলাম, লাভ ম্যারেজ।
অটিজমের টার্মসগুলো বলছে। ব্যাঙ্গালোর নিয়ে গেলাম, ওখান থেকে ওকে 1 মাস পুরো আমাদের ভর্তি রাখলো, প্যারেন্ট কাউন্সিলিং হলো যে বাচ্চার সঙ্গে এরকম বিহেভ করলে ওর আরও উন্নতি হবে, ওর সঙ্গে এরকম কথা বললে ওর এই উন্নতি হবে। এদিকে ওর একার পক্ষে ফিনান্সিয়ালি আমার হাজব্যান্ডের সম্ভব হচ্ছে না, আমাকেও কিছু একটা করতে হবে। 1 মাস পর ফিরলাম, ফিরে বুঝলাম যে শুধু শুধু গাড়ি ভাড়া, প্লেন ভাড়া এগুলোই গেল, ওই একই কলকাতায় যা ওখানেও তা, কনস্ট্যান্ট যদি থেরাপি করতে থাকি, কিন্তু এটা কোনো সলিউশন না। কিন্তু এটা যদি করতেও হয় আমাকে তো ইনকামটাও করতে হবে। আর সবচেয়ে বড় কথা যেটা মনে হলো, ওই যে ওই পিরিয়ডটা বাড়িতে বসে গেছিলাম, মনে হচ্ছিল পৃথিবীতে আমার কোনো কিছু নেই, অস্তিত্বই নেই, শুধু মা। তখন আমি ভাবলাম যে যেহেতু চাকরি করতে পারবো না, আমার কিছু একটা করতে হবে। তো এইভাবেই আমি শুরু করলাম পারফিউমটা। কিন্তু একটা দিন ছিল, একটা পারফিউম বিক্রি করতে আমাকে বহু দূর, মানে কসবা থেকে সল্ট লেক যেতে হতো। পারফিউমের দামগুলো মিনিমাম, একদম নতুন নতুন শুরু করছি, গাড়ি ভাড়া সব বাদ দিয়েও আমি বললাম তুমি একটা নাও, যদি ভালো না লাগে পয়সা ফেরত, আমি তোমায় লিখে দিয়ে যাচ্ছি। পারফিউমটা বানাও কিভাবে? অনেক এসেনশিয়ালস অয়েল লাগে, ফ্র্যাগনেন্স লাগে, স্টে করানোর জন্য কিছু কেমিক্যালস লাগে, সেগুলো তুমি সব সেগুলো জোগাড় সব করলে? আমাকে জোগাড় করতে হয়, এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে হলো। হ্যাঁ, মানে এগুলোকে নিয়ে অনেক কিছু ভাবতে হলো, রাতারাতি তো কোনো জিনিসটা হয় না। এবার আমি জানতাম যেহেতু এটা আমার ভালো লাগা, আমি একমাত্র এটা নিয়েই করতে পারবো কাজ। তো সেটা নিয়ে করতে করতে আগে একটা মানুষকে বলতে হতো একটা পারফিউম নাও না, আজকে 1000 মেয়ে প্রতিদিন সকাল থেকে দিদি আমার একটা পারফিউম চাই, একটা পারফিউম দাও না, এই জায়গায় এসে তারা পৌঁছেছি। জানতে পারলো কি করে, প্রচার কি করে হ্যাঁ, করলে? ওই যে প্রথম মেয়েটাকে আমি পারফিউম দিলাম, ও মানে প্রথমে নেবো না করেও নিয়েছে। ও সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে পুরো লিখেছে যে এত ভালো পারফিউম, এরম পকেট ফ্রেন্ডলি, এত স্টে করছে, হয় না, তোমরা সবাই একবার নিয়ে দেখো। ওই যে প্রথম দিনের মেয়েটা আমার জন্য লিখেছিল, ওই আর একজন বাড়লো, দুজন। তুমি কি তিনজন অনলাইনে করতে? একদম পুরোটাই অনলাইনে করে। বিটিএম বলে একটা গ্রুপ আছে, লেডিস গ্রুপ, পিঙ্ক গর্জেস বলে একটা লেডিস গ্রুপ আছে, ওদের সঙ্গে হাত ধরে ধরে প্রথম কাজ শুরু করলাম। আস্তে 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 আজকে এই জায়গাটায় পৌঁছেছি। কতদিনে? এটা আমার প্রায় মোর দেন 6 ইয়ার্স হয়ে গেছে। কিরকম রোজগার হচ্ছে শ্রেয়া? সাফিসিয়েন্ট এতটাই হচ্ছে যে আমি ইতিমধ্যেই নিজে কষ্ট করে কিন্তু নিজের একটা জমি কিনেছি, নিজের ফ্যামিলিকে হেল্প করার চেষ্টা করছি, ছেলের যতটুকু নিড হাজব্যান্ড মেটাচ্ছে, তারপরেরটুকু আমি করতে পারছি পূরণ। প্লাস নিজেকে যে চিনতাম না, নিজেকে নিয়ে ভাবতাম না, এখন নিজেকে নিয়ে ভাবতে শুরু করতে পেরেছি। আর একটা জিনিস বুঝতে পেরেছি, নিজেকে ভালো রাখতে না পারলে কাউকে ভালো রাখা যায় না। একদম। তো নিজেকে ভীষণ করে ভালো রাখি সাজগোজের মাধ্যমে, সব কিছুর Very good. মাধ্যমে। নিজের মনটা ভালো থাকলে সবাইকে ভালো রাখতে পারছি। Must, একদম। তো আমাদের বিভিন্ন রকম এক্সিবিশন চলে, যখন এক্সিবিশনগুলো হয় সেখান থেকে এক্সিবিশনে আমাদের একটা পার ডে হিসাবে কখনো হয়তো 70,000 টাকার বিক্রি হলো, কখনো 80,000 হলো, এরকম হয়, আরও বেশিও হয়। এক্সিবিশন না থাকলে বাড়িতে বসে অনলাইনে তো পার ডে মানে ভালোই হয়। ছেলে এখন কেমন আছে শ্রেয়া? যখন বুঝলাম ডাক্তার বলে দিল যে 2.5 বছর 3 বছর হয়ে গেলে কিন্তু ও কথা শিখবে না, তখন ওর 2.5 বছর বয়স, তখন আমি ভাবলাম যে ওর কথা তো আমাকে শেখাতেই হবে। আর কোনো স্পিচ থেরাপিস্ট, কোনো এডুকেশনাল যারা টিচার রয়েছে, কেউ পারবে না, মা ছাড়া বাচ্চার জন্য আর ভালো কেউ শিক্ষক টিচার কিছু হতেই পারে না। আমি তখন ভাবলাম ছেলেকে তো আমি কথা শেখাবোই, যে ছেলে কানে শুনতে পায়, যে ছেলের ভেতরে ওইটুকু বাচ্চা 1.5 বছর বয়স থেকে ও যা ড্রাম বাজায়, আপনি ভাবতে পারবেন না, ভাববেন যেন ও শিখে এসছে কোথা থেকে। ড্রাম পাচ্ছে না তো জলের বোতল ভরে নিয়ে জলের বোতল বাজাবে, নিজের মানে বুকের মধ্যে, মাথার মধ্যে বিভিন্ন জায়গায় সাউন্ড ক্রিয়েট করে। এটাও ট্যালেন্টটা ওর আছে, এটাকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, একদমই, আমি তো সেটা করি। এবার গানটা আমি চেষ্টা করলাম যে ওর কোনটায় ভালো লাগা, ওর কথাটাকে আমি ভালো লাগা থেকেই শেখানো শুরু করব। তখন আমি কি করলাম, সমস্ত কথা গানের সুরে সুরে বলতে শুরু করলাম। ওকে খুব গান নিজে মুখে করতাম, প্লাস ওকে আমি গান শোনাতে শুরু করলাম, প্লাস ABCD 1 2 অ আ ক খ যা যা সব সুরে সুরে বলতে থাকলাম। আমি জানি ও বলবে না, কিন্তু আমি তো বলে যাই, তো ভেতরে ভেতর মুখস্থ হয়েছে, কিন্তু আমি জানতাম না। আর ওর খুব ইন্টারেস্ট, ওর বইতে করে ওর আঙ্গুল দিয়ে আমার আঙ্গুলটা ধরে ধরে ও কি জিজ্ঞেস করতো, মানে আমাকে সেটা বলতে হতো। A ফর অ্যাপেল, আবার A ফর অ্যাপেল বললে হবে না, আর একটাও বলতে হবে, A ফর অ্যান্ড, এরম করে দুটো করে বলতে হতো। একদিন ভাবলাম না, এবার আমাকে সব বন্ধ করতে হবে। আমি যদি বন্ধ না করি, ও তো শুনে শুনে ওর তো মানে আনন্দটা হয়েই যাচ্ছে। আমি যেদিন থেকে বন্ধ করবো, হয়তো সেদিন থেকে ও শুরু করবে। সেদিন আমিও গান শোনানো, গান করা সব বন্ধ করে দিলাম। একদিন কাঁদলো, 2 দিন কাঁদলো, 3 দিন কাঁদলো, আমি করলাম না যখন, একদিন ও নিজেই গান গাওয়া শুরু করলো। আর যেদিন গান গাওয়া শুরু করলো, ও উচ্চারণে কোনো বাধো ভাব নেই, সুরতালের কোনো ভুল নেই, একেবারে বড় মানুষের মতন গান গাইতে শুরু করলো। আস্তে আস্তে সমস্ত কিছু বলা, সমস্ত কিছু করা। আমাকে অনেকেই বলেছিল যে স্পেশাল স্কুলে দাও, আমি ওকে কখনো স্পেশাল স্কুলে দিইনি। হ্যাঁ, ও খুব স্পেশাল, ভগবান আমাকে স্পেশাল মা ভেবে ওর মতন স্পেশাল চাইল্ডকে আমার কোলে পাঠিয়েছে, কারণ জানতো আমি ছাড়া ওকে কেউ বড় করতে পারবে না সেই জায়গাটা দিয়ে। কিন্তু মানে
আজকে ও দাঁড়িয়ে কথা বলতে পারছে, আমি ওকে নর্মাল স্কুলেই দিয়েছি। একটাই জিনিস, ওদের তো ADHD, প্রচণ্ড রাগ জেদ। ওর সেই রাগ জেদটা যখন হয়, ওর গায়ের জোরের সঙ্গে কেউ পারে না। ও নিজেকে অমিতাভ বচ্চন মনে করে। ও হোয়াইট শার্ট আর ব্লু বা ব্ল্যাক প্যান্ট ছাড়া কিছু পরবে না, ওর হোয়াইট শু লাগবে। ও হলো অমিতাভ বচ্চন। সে কি এসছে আজকে? হ্যাঁ সে এসছে। কোথায়? হ্যালো মিস্টার বচ্চন। খুব ভালো শ্রেয়া, এত কিছু ঘটনার পরেও যে নিজের পায়ে দাঁড়িয়েছো, নিজের ব্যবসা শুরু করেছো, এতটা মনোবল তোমার আছে, সেটাই তো সব থেকে বড় ক্রেডিট তোমার। দিদি করতে হবে, বেঁচে থাকতে গেলে লড়াই করতে হবে। এইভাবে জীবনে এগিয়ে যাও এবং তোমার ছেলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, ভালো থেকো শ্রেয়া। একদম, তুমিও ভালো থেকো। দিদি তোমার জন্য আমি আমার হাতে তৈরি কিছু পারফিউম নিয়ে এসেছি, তো তোমাকে একটু দিতে চাইছি, প্লিজ এটা নাও। থ্যাংক ইউ, নিয়ে এসো প্লিজ। তুমি সব রকম ট্রাই করতে পারবে, আর ছোট ছোট দিয়েছি, ব্যাগে ক্যারি করতে পারবে। প্লিজ ইউজ করো। থ্যাংক ইউ সো মাচ শ্রেয়া। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। দেখবো এবার সকলের জন্য কি খেলা আছে। আজকে তোমাদের সকলের খেলা আমাদের কিচেনে। আমরা ওখানে যাবো একজন একজন করে, এবং ওখানে গিয়ে আমরা দেখে নেবো খেলাটা কি আছে। প্রথমে খেলতে যাচ্ছে শ্রেয়া। শ্রেয়া চলো আমার রান্না করো। ওকে শ্রেয়া, এখানে এসো। দেখো, যেটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে গ্যাস জ্বালাবে, তারপরে এই ব্যাপারটা তোমাকে বানাতে হবে। দুটো ব্রেড নেবে, দুটো ব্রেডের মধ্যে জ্যাম লাগাবে, কলা নেবে, কলাটা ছাড়াবে, ছিলকাটা তলা ডাস্টবিনে ফেলবে, কলাটা এখানে রাখবে এবং গ্যাস জ্বালাবে যে সেই ডিমটার এখানে একটা পোচ করতে হবে, দিয়ে এরকম ভাই সুন্দর করে একটা জিনিস পরিবেশন করতে হবে। স্টার্ট। চলো ব্রেডের জ্যাম লাগাও। ভেরি গুড। ছেলে ব্রেড খায়? ব্রেড জ্যাম খায়? হোমিওপ্যাথি ডক্টর বারণ করে দিয়েছে আপাতত। ওর কিছু ট্রিটমেন্টের জন্য ওগুলো সব বারণ। অর্ধেক ফল টল সবই বারণ। মানে কোনো নিউট্রিশনস নেই, কোনো খাবার নেই, কোনো প্রোটিন নেই, সে কিছু না, সব বারণ। হাই প্রোটিন দেওয়া যাবে না, খুব একটা বেশি ওকে, মানে যাতে ওর খুব বেশি এনার্জি না হয়ে যায় সেটাও খুব দরকার। হাইপার অ্যাক্টিভ তো, তারপরে একটা বাচ্চা ডেভেলপমেন্ট কিছু করার নেই, এটাই এখন নিয়ম চলছে। এখন কি করবো, আমাকে কদিন মানতে হবে। এমনি ভেজিটেবলস খেতে পারে? আমি ওই জন্য শক্ত করে খাইয়ে দিই, মানে সব কিছুর সঙ্গে মেখে একবার চটকে খাইয়ে দিতে হয়, কিছু করার নেই। ভেজিটেবলসটা বেশি করে খাওয়াবে তাহলে। হ্যাঁ ওই জন্যই, আর কোনো অপশান নেই আমার। দেখো আস্তে যদি ওঠাতে পারো তাহলে উঠিয়ে দেবে। ভেরি গুড, হয়েছে? লাভ। কোনটা খেতে চাও? হাফ কলা খাই। হাফ কলা খাও। ফুল অফ আয়রন, পটাশিয়াম, গুড। শ্রেয়া খেলাটা শেষ করেছে 2 মিনিট 35 সেকেন্ডে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances। শ্যামলাদি, ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে 40টা বছর কাটিয়ে আমার ছোটবেলাটা কেটেছে খুব আদরে। আমি বাবা মার ছোট মেয়ে ছিলাম এবং ভীষণ যা চাইতাম তাই দিত তারা। বাবা বিশেষ করে ভীষণই ভালোবাসতো এবং বাবার কাছে যখন যেটা বলতাম, আর ছোট থেকে ভীষণ ডানপিটে আর খুব দুষ্টুর ঘটনা প্রচুর আছে আমার। তো এইভাবেই চলছিল, যখন যেটা বলতাম সেটাই করতো, কিন্তু রাগ ছিল, যেটা চাই এটা চাই তো এটা চাই আমার, এটা দেবে না মানে আমি বসে থাকবো, আমাকে যতক্ষণ না দেবে আমার তাহলে সেটার থেকে আমি কোনো কথাই শুনবো না, আমার চাই সেটা। এইভাবেই বড় হচ্ছিলাম। 9 থেকে যখন 10, তখন একটা জায়গায় যাই, তা সেখানে গিয়ে আমার যে এখন হাজব্যান্ড তার সাথে আমার আলাপ হয়। একদিন আমি গল্প করছি রাস্তায়, তা সেখানে আমার পাশের বাড়ির একটা ছেলে দেখে ফেলে। দেখে এসে আমার বাড়িতে বলে দেওয়া, তো আমার মা খুব মারে। মা মারাতে এত রাগ হয়ে গেছে আমার, আমি বলেছি আমি ওকেই বিয়ে করব, আমি এক্ষুনি বিয়ে করব। তখন বাড়িতে এই নিয়ে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। তখন রিলেটিভরা সব বাবাকে খুব বোঝালো যে ঠিক আছে, ও যখন বলছে তাহলে বিয়ে। বলে আমি দাঁড়াবো, কিন্তু আমি মন থেকে আমি সেই জায়গাটা আমি দিতে পারছি না যে এক্ষুনি ও বিয়ে করুক। কিন্তু দিদি আমি বিয়ে করলাম। বিয়ে করে গিয়ে আমি বুঝতে পারলাম বিয়েটা কি জিনিস, বাস্তবটা কি, স্ট্রাগল কি, সব কিছু আমি বুঝতে পারলাম। যখন 8 দিনে অষ্টমঙ্গলায় আসছি, তখন বলতে পারছি না আমার হাজব্যান্ড বেকার,
কিচ্ছু করে না। এবং এর ছোটোবেলায় বাবা মা মারা গেছে, কেউই নেই, দাদা বৌদিরা ছিল, তারা যেভাবে মানুষ করেছিল। পড়াশোনায় খুব ভালো ছিলাম। তা যখন এইভাবে চলতে চলতে আমি 11 ক্লাসটা ভাবলাম ভর্তি হব এবং আমার পড়াশোনাটা চালু করব, কিন্তু আমি পড়তে পারলাম না, আমি কনসিভ করলাম, আমি মা হয়ে গেলাম দিদি। আস্তে আস্তে দেখছি সমস্ত কিছুর পেছনে অনেক কিছু দরকার হচ্ছে। বিশেষ করে যখন একটা বাচ্চা, তাকে প্রচুর জিনিসের দরকার, তাকে আমি কোথা থেকে কি দেব। একটা দুধের কৌটো আনতাম, সব কিছু আনতাম, যা কিছু আনতাম, একটা আনতাম সেটাকে কোনো রকম খাতে, সে তো বাচ্চা, সে তো খাবে, তাকে খেতে দিতে হবে। আর আমি মা, আর আমার স্বামী তখন টুকটাক কিছু করে, প্রাইভেট একটা কাজ করে, কিন্তু সেও চেষ্টা করছে কিন্তু পারছে না। এই করতে করতে আমি তখন ভাবলাম যে আমি তো পড়াশোনায় ভালো ছিলাম, যতই হোক আমি তো বাচ্চা পড়াতে পারবো। এবং বাচ্চাদের আমি খুব ভালোবাসতাম, বাচ্চাদেরকে পড়াবার মতো ক্যাপাসিটি জানতাম। তো কিছু বাচ্চাকে আমার পাড়াতে তাদেরকে আমি পড়ালাম, পড়াতে পড়াতে এরকম করতে 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 বাচ্চা পড়াতে অনেকগুলো বাচ্চা নিলাম, ভালো স্কুলেও দিলাম, ছেলেকে পড়ালাম। কিন্তু ওর প্রচুর খরচা, একটা ব্যাগ, একটা জুতো, একটা ভালো জুতো, ভালো কিছু সমস্ত আমাকে দিতে হবে। মানে আমি তো পেয়ে বড় হয়েছি, আমার ছেলেটা কেন পাবে না, এটা তখন আমার মনে হলো, আগে মনে হয়নি। যাই হোক, আমি সেইভাবে ছেলেদের চেষ্টা করলাম। তারপরে যখন ছেলে একটু বড় হলো, তখন আমি ওকে স্কুলে দিয়ে ওই পথে বাড়িতে আসতাম, কিছু কাজ করতাম, পরে আবার টিউশন চলে যেতাম, অনেকটা দূরে হেঁটে হেঁটে যেতাম। এই করতে করতে ছেলে 4 বছর হলো, আবার আমি কনসিভ করলাম। তখন আমার মেয়ে হলো। মেয়েকে দেখার পর দিদি আমি এটাই ভাবলাম, সে যেন আমার জায়গাটা না পায়, ও যেটা চাইবে সেইভাবেই করব। কারণ আমি আমার বাবা মাকে হয়তো ঠকিয়েছি, তখন বুঝিনি, আগে বুঝিনি। তো যাই হোক, এইভাবে চলতে লাগলো। আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে প্রচুর টিউশনি করলাম, 70-80টা বাচ্চা আমি পড়াতাম। নিজে যেটুকু খেতাম না, বা একটা হয়তো পুজোয় ভালো একটা শাড়ি নেব, ঠিক আছে, ছেলে মেয়েকে একটা ভালো কিছু দিই, এইভাবে করতাম। করতে করতে যখন ক্লাস 9-এ পড়ে ছেলে, তখন আমার হাজবেন্ড 10 বছর পর একটা সার্ভিস পায়, একটা সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস পায়। জানি না, হয়তো গড আমাকে, অত কষ্ট করেছি আমি, কিন্তু তবুও আমি থেমে থাকিনি, আমি পড়িয়ে গেছি, কারণ আমার তো কিছু জমানো নেই দিদি। তো ওইভাবে করতে 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 প্রথমে ছেলে আস্তে আস্তে 18 বছর কমপ্লিট করার পর ও একটা চাকরি পেলো ডিফেন্সে। মেয়েও এইচএস দিয়েই তখনই আমাদের এখানকার একটা এয়ারলাইন্সে গেছে, তারপর এখন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের এয়ার হোস্টেস আমার মেয়ে। তো এইভাবে কষ্ট করতে করতে আজকে আমি এই জায়গাটা এসেছি। তা আজকে আমি কিছু করতে পারিনি, আমার নিজের কিছু করতে পারিনি, কিন্তু আমি এইটুকু প্রাউড যে আমি ছেলে মেয়েকে আমি অনেকটা দূরে নিয়ে গেছি এবং অনেকটা কিছু করতে পেরেছি। ছেলে মেয়ের পরিচয়, আপনার পরিচয়, এর থেকে বড় জিনিস আর কি চাই? ভীষণ আছে। প্রত্যেকে যখন বলে এটা প্রিয়াঙ্কার মা, বা আমি এই রিসেন্ট ঘুরে এলাম দোহা থেকে, কাতার থেকে, যখন সবাই বলে এবং যখন আমার মেয়েকে ওই ইউনিফর্মে দেখি, আমি ভীষণ ভীষণ প্রাউড ফিল করি দিদি। মানে এত খুশি হয়, আমার ওই কষ্টের দিনগুলো আমার মনে থাকে না, আমি ভীষণভাবে করি। আমার ছেলে মেয়ে ভীষণ ভালো, আবার ছেলের বিয়েও দিয়ে দিয়েছি, ছেলের বউ এসছে। তা যাই হোক দিদি, আমি এইভাবে আজকে স্ট্রাগল করে জায়গাটা এসেছি। এত কঠিন পরিশ্রম করে প্রতিনিয়ত এত বাচ্চাদেরকে পড়িয়ে নিজেদের বাচ্চাদেরকে বড় করেছে। ভীষণ কষ্ট করেছি দিদি, ভীষণ কষ্ট করেছি। এদের যা টিউশনি আমি করেছি আর যা কষ্ট করে আমি গেছি দিদি, আমি মানে বোঝাতে পারবো না। যার জন্য হয়তো এরা আজকে এই জায়গাটা এসছে। আজকে আমি বাড়ি করেছি, 2টো ফ্ল্যাট আছে আমার, গাড়ি করেছি আমি, সব হয়েছে। আজকে আমি প্রচণ্ড হ্যাপি। তো জন্য সবাইকেই বলবো, কষ্টটাকে কষ্ট মনে করতে না। হয়তো আমরা আমাদের অপরিণত বয়সে অনেক রকম ভুল করে ফেলি, কিন্তু ভুলের জায়গাটা ভুল ভেবে যদি আবার আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমরা হয়তো মনে করি সব পারবো। আমরা মেয়েরা সব পারি, আমরা মায়েরা সব পারি, আমরা দিদিরা সব পারি। ভালো থাকবেন শ্যামলী। তুমিও ভালো থেকো। চলে এসেছে ডান্স বাংলা ডান্স অডিশন। 2 ফেব্রুয়ারি সৌভাগ্য প্যালেস, শিলিগুড়ি। রবিবার শিবাক রোড, শিলিগুড়িতে, সকাল 10টা থেকে বিকেল 5টা। কেউ মিস করবেন না। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শেল, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। শ্যামলী দিদি, চলো এবার তোমাকে নিয়ে খেলা শুরু করি। Stop. Go. তুমি জ্যাম খেতে ভালোবাসো? খুব ভালোবাসি। এটা কি নতুন সিস্টেম? এরকম ভাবে চটকে চটকে লাগায়? ব্যাস, এটাকে নাড়াও।
তাড়াতাড়ি করো। ভেরি গুড। নাও কলা খাই। শ্যামলীদি খেলাটা শেষ করেছেন 3 মিনিট 5 সেকেন্ডে। কল্পনা দি নমস্কার দিদি। রান্নার কাজ করে, হ্যাঁ, কতদিন হয়ে গেল? রান্নার কাজ আমি 2005 থেকে নেমেছি। 2 ভাই 2 বোন। আমার বাবা পুলিশে চাকরি করতো, আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে আমি শ্বশুরবাড়ি যখন যাই, টালির ঘর, শ্বশুর মশাই ভ্যান চালাতো। তারপর যাই হোক আমার বড় ছেলে আসে। 98-তে আমার বিয়ে হয়, 99-তে বড় ছেলে। 2001-এর মধ্যে আমার 3টে বাচ্চার মা। ছোট ছেলে আবার 6 মাস যখন বয়স, ওর রিকেট হয়। তখন আমার কাছে কিচ্ছু ছিল না, এবং আমার হাজবেন্ড যে তারও অসুস্থ, তার হেপাটাইটিস বি হয়। পড়াশোনা সেরকম জানতাম না, মা বাবারা সাহায্য করতো, যা টুকটাক করে চলতো। তারপর যেই স্বামীর যেই রোগটা হলো, ডাক্তার বলছে ছেলে মেয়ে ওদের কাছে রাখতে পারবে না। তখন আমি বাপের বাড়ির পাড়ায় চলে আসি। বাপের বাড়ির পাড়ায় এসে আমার এক কাকা আছে পাড়ার, সেই কাকাকে বলছি, কাকা তোমাদের ঘরটা একটু থাকতে দেবে 6 মাসের জন্য। 6 মাস থাকার পরে যখন ওকে আমার স্বামী ভালো হয় আমি চলে যাব। ওই বাড়ির ঠাকুমা ছিল বিছানায় শয্যা, তখন ওই ঠাকুমাকে দেখাশোনা করলাম 5 বছর। 2001 থেকে 2005-এ ওনাকে দেখাশোনা করি। তখন কতগুলো বাড়িতে কাজ করতে? তখন 7 বাড়ি কাজ করি। 7 বাড়ি কাজ করে পূজার দোকানদারি করি, ঘুগনি বিক্রি করি, 2টো পয়সা সংসারে আয়ের জন্য। স্বামী অসুস্থ। এত সময় পেতে 7টা বাড়িতে ভোর 4টায় চলে যেতাম কাজে, 11টার সময় এসে ছেলে মেয়েকে দুটো খেতে দিয়ে স্কুলে পাঠিয়ে, কাছে স্কুল ছিল, পাঠিয়ে দিয়ে আমি আবার কাজে চলে যেতাম। এসে সিদ্ধ ভাত রান্তাম। এইভাবে আমার চলছিল দিন। এই করতে করতে তারপর আমাকে বলছে এক দাদা যে তুই হেল্পারিতে যাবি, রান্নার কাজ করে। আমি বলছি যাবো। ওনার সাথে দিদি আমি 3 দিন গেছি হেল্পারিতে সাহায্য করার জন্য। হ্যাঁ, আমার নজরটা খুব ছিল রান্নার দিকে। আমি ওইগুলো ক্যাচ করতাম, কি কি মশলা কোনটার পরে কি দেয়, সব কিছু দেখেছি। দেখার পরে দিদি আস্তে আস্তে আমি সত্যি কথা বলছি, আমার ছেলে মেয়েকে পড়াশোনা করিয়েছি। মেয়ে গ্রাজুয়েশন দিচ্ছে এবার, 2 ছেলেকে উচ্চ মাধ্যমিক দাঁড়িয়েছি। তো এখন তুমি কি করো? এখন আমি রান্নার কাজ করি, অনেক দূর দূর চলে যাই, 2 থেকে 2000 লোকের রান্না করি। ও মানে প্রত্যেকদিন কারোর বাড়িতে করো না, অনুষ্ঠান বাড়িতে রান্না করো? অনুষ্ঠান বাড়ি করি। আচ্ছা। আজকে আমি টালিগঞ্জ, আপনার পুরী ঠুরি সব জায়গায় আমি চলে যাচ্ছি রান্নার কাজ করতে। তোমাকে এগুলো তো খবর দেয় কে? জোগাড় সব ফোনে। আজকে আমরা যদি কারো বাড়ি রান্না করি, নাম্বার নিয়ে নেয় এর বাড়ি থেকে কালকে যেমন আমি রানাঘাটে ছিলাম, রানাঘাট থেকে বাড়ি গেছি। বিয়ে বাড়িতেই করো? বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি সব কিছু ঘরোয়া থেকে, মানে একজন থেকে 2000 লোকের রান্না আমি করতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। সব রকম রান্না জানো? হ্যাঁ, আজকে এই রান্নার কাজ করে আমি 2টো ঘর করেছি, মেয়ের গয়নাগাটি করিয়েছে। আবার আমার আন্ডার 7 জন আমার সাথে সহযোগিতা করে। একদিন তুমি হেল্পারের কাজ করতে, আজ তোমার আন্ডারে সব হেল্পাররা কাজ করে। হ্যাঁ দিদি, ভালো থেকো কল্পনা, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। এইভাবে হাজার হাজার মানুষের ভালো না, তুমি করো তোমার মতো। আচ্ছা দেখি 2000 লোকের রান্না করো, কি কি মেনুতে করো? আমি সবই পারি, বিরিয়ানি ফিরিয়ানি সব সব সব। আমি অনেক দূর দূর চলে যাচ্ছি। 10-15 জনেরও করো? হ্যাঁ, সবই করি আমি। অনেক কষ্ট করে আজকে এই জায়গাটা এসেছি দিদি। একটু তেলটা ঢেলে নো, তেলটা ঢেলে দিও। কলাটা ছাড়া। কল্পনা দিয়ে খেলাটা শেষ করেছে 2 মিনিট 40 সেকেন্ড। কলা খাবে? সবাই শুধু কলা খাচ্ছে। এবার একটু
কথা বলবো সোনালির সাথে। কি করো তুমি? 4.5 বছর ধরে আমি একটি ব্যাংকে কর্মরত অবস্থায় আছি এবং আমি আমার প্রফেশনাল লাইফ নিয়ে খুব হ্যাপি। আমার ছোট্টই সংসার ছিল, বাবা মা এবং ভাই আর আমি। বাবা ডিফেন্সে কাজ করতেন। ছোটোবেলা থেকে আমরা খুব আদরেই মানুষ হয়েছি এবং আমি ছোটোবেলা থেকে পড়াশোনায় যেমন ভালো ছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমি খেলাধুলাও করেছি, সুইমিংও করেছি এবং ছোটোবেলা থেকে একটা মনের মধ্যে ইচ্ছা ছিল আমি যেন একটা ভালোভাবে নিজেকে প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে পারি এবং দাঁড়িয়ে নিজেকে নিজের চাহিদাগুলো যেন নিজের ক্ষমতায় পূর্ণ করতে পারি। তার জন্য পড়াশোনাটা পুরো কমপ্লিট করেছিলে? পড়াশোনাটা আমি করেছি এবং তারপরেই আমি চেষ্টা করেছি যাতে নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারি এবং তার জন্য সবসময় আমার বাবা আমার সঙ্গে ছিল। সবসময় কি ইচ্ছে ছিল ব্যাংকে কাজ করবে বা এরকম ধরনের কাজের সাথে ইচ্ছে ছিল যোগাযোগ হওয়ার? একদমই ব্যাংকে কাজ করার একটা ইচ্ছা ছোটোবেলা থেকেই আমার মনের মধ্যে ছিল এবং আমি প্রথমবারই ব্যাংকে যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় প্রথমবারই আমি ক্লিয়ার করতে পেরেছি এবং এটা আমার কাছে খুবই আনন্দের ব্যাপার। এখন কোন পদে আছো? এই মুহূর্তে আমি ব্যাংকের ডেপুটি ম্যানেজারের পদে আছি। তো মা কি এখন বিয়ের ব্যাপারে বলছে, বিয়ে করতে বলছে মা? আর মা তো পাগল হয়েই গেছে। ব্যাংকে ভালো দেখতে ছেলে নেই? ব্যাংকে ছেলে নেই। ছেলে নেই? ছেলে নেই মানে ব্যাচেলার কেউ নেই? ভালো থেকো সোনালি, নিজের পায়ে দাঁড়িয়েছো, মা বাবার পাশে রয়েছো। নিজের অনেক স্বপ্ন পূর্ণ করেছি এবং আগামীতে আরও কিছু স্বপ্ন আছে যেগুলো পূর্ণ করতে পারবো এবং সেটা আমি নিশ্চয়ই আমি নিজের উপর বিশ্বাস আছে যে আমি সেই ভরসাটা এই জায়গাটা আমি নিজেকে নিয়ে যেতে পারবো। ভালো থেকো সোনালি। রান্নাঘরে ঢোকা হয়? একদম না। একদম নয়। এই ফার্স্ট টাইম পাউরুটি আর জ্যামে হাত দিলে। এবার আমি একটা কথা বলি, গ্যাসটাকে জ্বালাতে হবে, তা নাহলে গ্যাসটা গরম হবে না। নাও আগে ওটাকে অন করো। রাইট, এবার চলো করো। ওকে, এবার ওটাকে বসো। বাড়িয়ে দাও, তেলটাকে চাতুরি লাগিয়ে দাও। এবার এটাকে করো। কলাটা ছড়িয়ে এবার ডিম এর উপরে। গ্যাসটাকে বন্ধ করো, পুরো বন্ধ করো। তাওয়াটাকে দিকে নিয়ে যাও, হাত পুড়িও না, হাতে ঠেকা খেও না, আস্তে করে নামাও। কলাটাই খাবো। কলাটাই খাবে, নিয়ে নাও কলা। রাখো প্লেটটা ওদিকে। সোনালি খেলাটা শেষ করেছে 3 মিনিট 1 সেকেন্ড। এটাই আনন্দ, বলো? এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে শ্রেয়া 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে কল্পনা 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে সোনালি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে শ্যামলিদি 5 পয়েন্টস। শ্রেয়ার পছন্দ সোফা, কল্পনার পছন্দ স্যান্ডউইচ গ্রিল, সোনালির পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে ড্রেসিং টেবিল। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। শ্যামলিদির জন্য ইলেকট্রিক কেটল। সকলের জন্য ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে মিনিকেট চা। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। আজকের আমাদের স্পেশাল গেস্ট তীর্থ এবং শম্পা। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। বসন্ত বহিল সখী কুকিল ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। গানের কথা অনুযায়ী বসন্তকালে প্রিয় সখা কোথায় থাকে? বলো। শ্যামলিদি বিদেশে 5 পয়েন্টস। এমন সময় প্রিয় সখা বিদেশে। সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে মিক্সার গ্রাইন্ডার। দ্বিতীয় গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ।
বর বউয়ের ছবি এসছে, একটা গান বলতে হবে যেটার মধ্যে বর বা বউয়ের কথা বলা আছে। বলো শ্রেয়া। লাজে রাঙা হলো কোনে বউ গো, মালা বদল হবে এ রাতে, আজ মালা বদল হবে এ রাতে। একদম 5 পয়েন্ট। সঙ্গে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। 3 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে প্রেসার কুকার। সুর বাজানো হলো, বলো শ্রেয়া। আরে ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। 5 পয়েন্টস। ভালো কইরা বাজাও গো দোতারা। সঙ্গে প্রেসার কুকার। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে কফি মেকার। নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, মাকা দু নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে, ও নিশা লাগিল রে, মাকা দু নয়নে নিশা লাগিল রে। গানের কথা অনুযায়ী হাসন রাজা কার প্রেমে মজলো? বলো কল্পনা। রাধা। না, ও নিশা লাগিল রে। বলে দাও। আরে হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, প্যারির প্রেমে। সরি কল্পনা, -5। শেষ গান, রাইট আনসার দিলে গিফট পাবে হট টিফিন ক্যারিয়ার। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনের মধ্যে ঘুরবে, একটা অক্ষরে সে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবে এবং সেই অক্ষরটা দিয়ে গান শুরু করবে। কল্পনা। গোলে মারে পিরিত করো না। 5 পয়েন্টস কল্পনা। গোলে মালে পিরিত করো না। সঙ্গে হট টিফিন ক্যারিয়ার। গোলে মালে পিরিত করো না। গোলে মালে পিরিত করো না। গোলে মালে পিরিত করো না। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। হেডফোন রাউন্ড। কানে হেডফোনে গান বাজবে, যে শব্দগুলো তোমাদের পড়ে শোনানো হবে সেই শব্দগুলোকে গেস করতে হবে। তোমার পরিবারের পরিজন এখানে আসবেন এবং এই মঞ্চে দাঁড়িয়ে তোমাদের পড়ে শোনাবে। প্রথমে খেলবে শ্রেয়া। শ্রেয়া, আগে বলো তোমার পরিবার থেকে কে আসছে? আমার মা আসবে। আসুন মাসিমা। স্টার্ট। গাড়ি গাড়ি গাড়ি। ইয়া জমি জমি ছবি। জমি জমি ছবি। সুগন্ধি সুগন্ধি সুগন্ধি। ইয়া আড়াই আড়াই হারাই আড়াই বাজনা পাত্তা। জমি জমি বি। জমি ছবির। জমি ছবি। দুটো পেরেছো 4 পয়েন্টস। যে 3টে পারোনি শুনে নাও। জমি পারিসনি আড়াই বাজনা। শ্যামলীতে কে আসবে? আমার বৌমা আসবে। বৌমা। বৌমাকে কি বলবে? ঘুড়ি ওড়া ওড়াতে লাটাই তো আমার হাতে। স্টার্ট। ডান পিঠে। পিচকারি ডান পিঠে। ডান পিঠে। পিচকারি আদর। আলু আদর। আদর। হালুয়া খেলনা। খেলনা। বুঝতে পারে মানে বল বুঝতে পারছিলাম। চার। ঘটি। 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 ঘুড়ি ঘুড়ি ঘটি। ঘটি। ঘটি
পাচ্ছি না, কি বলছিস? বলতেই পারলো না। এ বাবা, আপনার যা গলার আওয়াজ, ও তো ভয়ের চোটে বেরোতেই পারছে না। একটা পেরেছেন, বাকি 4টে বার বৌমার থেকে শুনুন। এ বাবা, কি রে? ডান পিঠে আদর, খেলনা, ব্যাং। তুই আর আমি প্র্যাকটিস করলাম, ছি ছি ছি। প্র্যাকটিসও করেছেন আবার, এটা তার উদাহরণ। একটা পেরেছো, 2 পয়েন্টস। কে আসবে কল্পনা দি? ছেলে। ছেলে, ওকে চলে এসো। ছেলে সারাদিন বাড়িতে কি বলছে? আমার কি বিয়ে হবে না? বাবা আমার কি বিয়ে হবে না? চলো স্টার্ট। মশলা, মশলা, লজ্জা, শিলনোড়া, শিলনোড়া, নিরাখলা, বাটি, বাটি, ঝোলা, কড়াই, আটা, হাতা, আটা, আটা, মশলা, মশলা, শিলনোড়া, শিলনোড়া, নিরাখলা, শিলনোড়া, আবার বল, আবার বল, শিলনোড়া, নিরাখলা। 3টে পেরেছো, 6 পয়েন্টস। যেই দুটো পারোনি বলে দাও। শিলনোড়া, ঝোলা। সোনালি, কে আসবে? আমার বান্ধবী সৌমিতা আসছে। এসো। বন্ধুকে কি বলবে? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। ওকে স্টার্ট। টাকা, টাকা, এটিএম, এটিএম, ভিড়, ভিড়, নেক্সট নেক্সট, লোন, লোন, লোক, লোন, 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 নেক্সট, চেক বই, চেক বই, চেক বই, ভিড়, বিয়ে, ভিড়, পিন, ভিড়, ভিড়, নেক্সট নেক্সট, লোন, প্লেন, লোন, টাকা, না, তিনটে পেরেছো, 6 পয়েন্ট। যে দুটো পারোনি, ভিড় আর লোন। থার্ড রাউন্ডের স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, কল্পনা এবং সোনালি। দুজনেই 6 পয়েন্ট, দুজনেই সমান সাথে। রুটি মেকার, ওকে, কল্পনার জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্বাদের তরফ থেকে গিফট হ্যাম্পার রুটি মেকার। কাপ প্লেটের সোনালির জন্য জাগ গ্লাসের সেট। সেকেন্ড পজিশনে আছে শ্রেয়া, 4 পয়েন্টস। ওকে, শ্রেয়ার জন্য হটপট। থার্ড পজিশনে শ্যামলিদি, 2 পয়েন্টস। শ্যামলিদি, তোমার জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজি। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট। জুয়েলারি স্পন্সর করেছে শিক ফ্যাশন জুয়েলারি। যিনি আছে দিদি নাম্বার 1 হবেন, তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে উপাসনা মাস্টার্ড অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং 4.1 অডিও স্পিকার। ময়ূর, শামুক, পটল, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাও, পর পর নেবে। এবার বলো শ্যামলী। মশাল, বোঝাও। ময়ূরের ম, শামুকের সা, আর পটলের ল। 20 পয়েন্টস। সঙ্গে উপাসনা মাস্টার অয়েলের তরফ থেকে 4.1 অডিও স্পিকার গিফট হ্যাম্পার। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আরিহান্ট কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। তোমার জেঠিমা, তার একমাত্র যা, তার বোন তোমার কে? এবার বলো শ্যামলী। আমার মাসি। বোঝাও।
তোমার জেঠিমা মানে আমার জেঠিমা, জেঠিমার যা মানে আমার মা, মার বোন মানে আমার মাসি। 20 পয়েন্ট সঙ্গে আরিহান কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে সুন্দর শাড়ি। কম বেশিতে গন্ডগোল, রান্নায় পাই, দুপুরবেলা সিনেমা, দেখতে চলো যাই, কি বিষয় ধাঁধা? এবার বলো শ্রেয়া। নুন। বুঝিয়ে দাও। নুন বেশি রান্নায় নুন কম বেশি হলে গন্ডগোল হয়ে যায়, আর দুপুরবেলা নুন শো দেখতে যাই আমরা। 20 পয়েন্ট সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। পাশাপাশি ক্লু রাধুনির হাতে জাদু পাই, যেভাবে খেয়ে যায়। ওপর নিচের ক্লু গল্প আড্ডা জমে তার পারে, কত মাছ দেখি খেলা করে। এবার বল সোনালি। চেটে পুটে পুকুর। 20 পয়েন্ট সঙ্গে গিজার। শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে 4 বার্নার গ্যাস ওভেন। শ্রেয়া স্কোর এই মুহূর্তে 54, শ্যামরুদি 52, সোনালি 36। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা 3 জন আছো, কল্পনা দিয়েও খেলতে পারবেন। দেখো কি আসছে। শূন্য স্থান পূরণ করো, ছবিটাকে দেখে বোঝো শব্দটা কি হবে। এবার বলো শ্রেয়া। আঙুর ফল টক। শ্রেয়া বলছে আঙুর ফল টক, যদি সঠিক হয় তবে 30 পয়েন্ট। দেখা যাক। সঙ্গে 4 বার্নার গ্যাস হবে। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 শ্রেয়া বিশ্বাস with 84 points। শিবনী দি, এটা আপনার মেমেন্টো। উইনারের ট্রফি শ্রেয়া। থ্যাংক ইউ। দিদি নাম্বার 1 এর ব্যাজ, দিদি নাম্বার 1 এর স্যাট। শুরু মেনশন গড়িয়া এবং গড়িয়াটির তরফ থেকে তোমার জন্য এই সোনার হারটা। মুখরোচক চ্যারিটির তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে গিফট ভাউচার। মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কেক। মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। আশা করি আমাদের পর্ব আপনাদের আনন্দ দিয়েছে। আগামীকাল দেখা হবে, সবাই ভালো থাকুন। এরপরে আপনারা দেখবেন আলো ছায়া। এবং মনে রাখবেন এই রবিবার আমরা আসছি শিলিগুড়িতে ডান্স বাংলা ডান্সের অডিশন নিয়ে। চোখ রাখুন জি বাংলা এবং জি বাংলা এইচডিতে।